আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি 2024 সালের ঢাকা বোর্ডে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনের 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কোশ্চেনটা বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে পর্যায়ক্রমিক 2 নাম্বার কোশ্চেনটা আলোচনা করতেছি। 2 নাম্বার কোশ্চেনে ক নাম্বার যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হলো ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো, এবং খ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ঘ নাম্বার যে কোশ্চেনটা আসছে সেটা হলো নিট মুনাফা 10,000 টাকা ধরে মালিকানা সত্য বিবরণী তৈরি করো। তাহলে দেখো, আমরা প্রশ্নটা করার আগে আমরা প্রশ্নটা উদ্দীপকে কি বলা আছে সেই কোশ্চেনটা একটু পড়ে দেখি। দেখো, উদ্দীপকে বলা আছে ক্রয় ও বিক্রয়। ক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং বিক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা। উত্তোলন ও মূলধন। উত্তোলন দেওয়া আছে 30,000 টাকা এবং মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা। ফেরত ফেরত দেওয়া আছে ডেবিটে 2,000 টাকা এবং ফেরত ক্রেডিটে 3,000 টাকা। এই যে ফেরত ডেবিটে 2,000 টাকা এবং ক্রেডিটে 3,000 টাকা, আমরা জানি ফেরত ডেবিটে যে টাকাটা দেওয়া আছে সেটা হলো বিক্রয় ফেরত এবং ক্রেডিটে যে টাকাটা দেওয়া আছে সেটা হলো ক্রয় ফেরত। এছাড়াও দেওয়া আছে পরিবহন 10,000 টাকা। শুধু পরিবহন আমরা ক্রয় পরিবহন নামেও বলে থাকি। তারপরে বলা আছে শুল্ক। শুল্ক 15,000 টাকা। 10% ঋণ 30,000 টাকা। আয়কর 10,000 টাকা। আয়কর আর উত্তোলন একই রকম, তাহলে আয়করকে আমরা উত্তোলন নামেও বলে থাকি। সাধারণ সঞ্চিতি ক্রেডিট 10,000 টাকা। মজুরি 15,000 টাকা। স্থায়ী সম্পদ 1,80,000 টাকা এবং ঋণের সুদ 1,000 টাকা। এছাড়াও সমন্বিত যে অ্যান্টিগুলো বলা আছে সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা এবং 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো অলিখিত ক্রয় এবং বিক্রয় 8,000 টাকা এবং 10,000 টাকা। যেহেতু এখানে আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলে রাখি, যেহেতু এখানে অলিখিত টাকাটা উল্লেখ আছে, অলিখিত লেখাটা উল্লেখ আছে, তাহলে বুঝবো এই যে অলিখিত বিক্রয় সেটা সরাসরি বিক্রির সাথে যোগ হবে এবং দেনাদার সাথেও যোগ হবে। আবার যে অলিখিত ক্রয় 8,000 টাকা সেটা ক্রয়ের সাথেও যোগ হবে, সেটা পাওনাদার সাথেও যোগ হবে। এছাড়াও আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমরা সরাসরি ক্রয় থেকে বিয়োগ যায়, আবার সেটা মূলধনের সাথেও বিয়োগ হয়। এছাড়া আছে মূলধনের উপর 10% সুদ ধার্য ধরতে হবে। মূলধনের উপর সুদ ধার্য ধরতে হলে মূলধনের সুদ এক হলো ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, আর একটা হলো এই যে ঋণের সুদ সরাসরি মূলধনের সুদ সরাসরি সেটা মূলধনের সাথে যোগ হয়ে যাবে। দেখো, এখন আমরা ক নাম্বার কোশ্চেনটা সমাধান করার জন্য চেষ্টা করতেছি। আমি তোমাদের সুবিধার্থে আমি ঘরগুলো আগে করে দিয়েছি যেন টাইমটা একটু শর্ট সময়তে আমরা অঙ্কগুলো শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমরা একটু অঙ্কটা বুঝি। ঋণের বকেয়া সুদ বলতে বোঝাচ্ছে ঋণের কত টাকা বাকিতে সুদ রয়ে গেছে, আমাদের ঋণের সুদ কত টাকা এখনো বকেয়া রয়েছে অথবা বাকিতে রয়েছে। দেখো, ঋণের সুদ, এই যে একটা ঋণের সুদ দেওয়া আছে এবং এই যে 10% এই একটা ঋণের সুদ দেওয়া আছে। তাহলে আমরা এই সম্পূর্ণ উদ্দীপকে আমরা দুটা মাত্রা ঋণের সুদ পাইছি। একটা হলো এই একটা ঋণের সুদ, আর একটা হলো এই 10%, এই ঋণের ভিতরে যে 10% আছে সেই 10% ঋণের সুদ। দেখো, এই ঋণের সুদ এবং এই 10% ঋণের সুদ বলতে কি বোঝায় আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আশা করি ক্লিয়ার করে বুঝাতে পারবো ইনশাআল্লাহ। ধরো, আমি একজন ব্যক্তি, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। ধরো আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি কত টাকা? 30,000 টাকা। এখন ব্যাংক আমাকে 30,000 টাকা দেওয়ার সময় চুক্তিবদ্ধ করেছে প্রতি বছর, তার মানে প্রতি 12 মাসে আমি ব্যাংকে 3,000 টাকা করে সুদ দিতে হবে। 3,000 টাকা বলতে কি বোঝাচ্ছে? এই যে 30,000 10% মানে সুদ দিতে হবে। তাহলে আমি ব্যাংকে প্রতি বছর 30,000 টাকার বিনিময়ে 10% সুদ আমি ব্যাংকে দিতে হবে। এই যে ব্যাংকে আমি দিব, এটাই হলো ঋণের সুদ। এই যে ব্যাংকের সাথে আর আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। কি চুক্তিবদ্ধ হয়েছে? আপনি আমার থেকে ঋণ নিলে আপনি আমাকে 10% করে সুদ দিতে হবে। কত দিনে? 12 মাসে। তার মানে 1 বছরে আমি সুদ দিতে হবে বা 10%। তাহলে এখানে 30,000 টাকার 10% কত? 3,000। এখন দেখো, এখানে তারিখ আছে 1/7। আমি তারিখটা একটু হাইলাইট করে রাখি তোমরা ক্লিয়ার হওয়ার জন্য। এই তারিখ দেওয়া আছে, দেখছো? তারিখ দেওয়া আছে 1/7/2022।
তার মানে এই তারিখ আর এই তারিখ, দেখো এখানে 30শে জুন, তার মানে আমি জুলাইতে কাজটা শুরু করেছি। তার মানে এখানে তারিখের কোনো হিসাব আসবে না। আমি এই যে 30,000-এর 10% যা টাকা আসে সবটাকে আমি ব্যাংকে দিতে হবে, কিন্তু দেখা গেল আমি ব্যাংকে দিয়েছি মাত্র 1,000 টাকা। তাহলে এখনো কত টাকা বাকি আছে? এখনো বাকি আছে 2,000 টাকা। কারণ আমি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, ব্যাংকে আমি 3,000 টাকা দিব, কিন্তু আমার সুবিধার্থে বা আমার এখন সাধ্য মতে আমি দিয়েছি মাত্র কত? 1,000 টাকা। এখনো 2,000 টাকা আমি ব্যাংকে দিতে পারিনি। এই যে 2,000 টাকা দিতে পারি নাই, এই 2,000 টাকাই হলো বকেয়া ঋণের সুদ অথবা বাকিতে ঋণের সুদ। তাহলে আমি লিখি এখানে ঋণের সুদ কত আছে বলো দেখি, 1,000 টাকা। তাহলে আমি লিখি আগে ঋণের সুদ। ঋণের সুদ, ঋণের সুদ আমরা পাবো কত? 3,000 টাকা। সরি, ঋণের সুদ আমরা দিব কত? 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এটা হলো বকেয়া ঋণের সুদ। তার মানে এই যে 3,000 টাকা ঋণের সুদ বলতে বোঝাচ্ছে আমরা 1 বছরে ব্যাংকে 3,000 টাকা ঋণের সুদ দিতে হবে। এখন আমরা দিয়েছি কত? 1,000 টাকা। এই দেখো বিয়োগ প্রদত্ত ঋণের সুদ 1,000 টাকা। এখনো বকেয়া রয়েছে 2,000 টাকা। এটাই হলো বকেয়া ঋণের সুদ। আশা করি তোমরা ঋণের সুদের সম্পর্কে যে সমস্যা ছিল, আশা করি তোমরা এই ঋণের সুদ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন দেখো খ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে, বিক্রিত পণ্যের ব্যয় করতে হলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় করতে হলে আমরা কি করতে হবে? আবার বলি, বিক্রিত পণ্যের ব্যয় করতে হলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় আসবে এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পরে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে যে টাকাটা পাবো সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো প্রারম্ভিক মজুত পণ্য, আমি বলেছিলাম প্রারম্ভিক মজুত পণ্য, দেখো এখান থেকে এই পর্যন্ত আসলে আমরা কোনো প্রারম্ভিক মজুত পণ্য নাই। তাহলে দ্বিতীয় যে এন্ট্রিটা বলছিলাম ক্রয়, এই যে ক্রয় আসবে। ক্রয় কত টাকা? 1,20,000 টাকা, সরি 1 লক্ষ টাকা যোগ অলিখিত ক্রয়। এই অলিখিত ক্রয় কই থেকে আসছে? এই যে অলিখিত ক্রয়, এই ক্রয়টা যেহেতু বাকিতে সেগুলো এটা যোগ হয়ে যাবে, যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কত টাকা? 8,000 টাকা। 1,08,000। অলিখিত ক্রয় থেকে বিয়োগ হবে ফেরত। এই যে ফেরত আছে না, এই ফেরতটা আমরা ক্রয় থেকে বিয়োগ হবে, বিয়োগ ক্রয় ফেরত। ক্রয় ফেরত, যেহেতু ক্রয় ডেবিটে বসছে আর ক্রয় ফেরত তার বিপরীত সাইডে বসবে, তাহলে ক্রয় ফেরত কত? 3,000 টাকা। আমরা বিয়োগ 3,000 টাকা বিয়োগ করি, তাহলে থাকে 1,05,000 টাকা। 1,05,000 টাকা থেকে এই যে মালিককৃত পণ্য উত্তোলন, এই যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা বলছি দুই জায়গা থেকে বিয়োগ হবে। একটা হলো মূলধন থেকে বিয়োগ হবে আর একটা হলো ক্রয় থেকে বিয়োগ হবে। তাহলে লিখলাম বিয়োগ পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন 5,000 টাকা, 1 লক্ষ টাকা। এছাড়াও ক্রয় কাজ শেষ, অন্যান্য সকল প্রত্যক্ষ খরচ বসবে। আমরা এসএসসি যার ক্লাসগুলো তাদের সুবিধার্থে আমি বলতেছি অন্যান্য প্রত্যক্ষ খরচ মাত্র 5 থেকে 6টা এন্ট্রি আছে। সেটা কি কি? জ্বালানি আসবে, আমদানি শুল্ক আসবে, অথবা শুধু শুল্ক আসবে, পরিবহন আসবে, অথবা ক্রয় পরিবহন আসবে, আর আরেকটা আছে কি ডক চার্জ আসবে অথবা বন্দর চার্জ আসবে। এই 4 থেকে 5টা এন্ট্রি ছাড়া সাধারণত আর কোনো এন্ট্রি তুমি প্রত্যক্ষ খরচ এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আর পাবাই না। তাহলে দেখো আমি বলছিলাম কি বলো দেখি, প্রথমে আসে জ্বালানি, জাহাজ ভাড়া, তারপর আমদানি শুল্ক, শুধু শুল্ক, পরিবহন,
ক্রয় পরিবহন। দেখি আমরা এগুলো কোনো একটি পাচ্ছি কিনা। দেখো দ্বিতীয় নম্বর অ্যান্টিটি পেয়ে গেছি পরিবহন। আমি বলছিলাম পরিবহন অথবা ক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে। তাহলে পরিবহন, পরিবহন পরিবহন কত? 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে কি আছে বলো দেখি? শুল্ক। এই যে শুল্ক, শুল্ক আসবে। শুল্ক 15,000 টাকা। 15,000 টাকা। এই যে আরেকটা এন্ট্রি আছে মজুরি। মজুরি সকল প্রত্যক্ষ খরচগুলো আসবে। মজুরি 15,000 টাকা। আমি অঙ্কটা বড় হয়ে যাবে, সময়গুলো বড় হয়ে যাবে বিধায় আমি আর এই যে প্রত্যক্ষ খরচ নিয়ে আলোচনা করলাম না। আরেকটা ক্লাসে যদি আমি সুযোগ পাই ইনশাআল্লাহ, আর তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি আরেকটা ক্লাসে প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই ক্লাসটাই তোমরা ক্লিয়ার হয়ে যাবা কেন এটা প্রত্যক্ষ খরচ, কেন এটা পরোক্ষ খরচ, কেন এটা মুনাফা জাতীয় আয়, কেন এটা মুনাফা জাতীয় ব্যয়। কেমন? তাহলে 10,000, 15,000, 40,000, 40,000, 1,40,000 বিয়োগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই। ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে নিট মুনাফা 10,000 টাকা ধরে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আমি তোমাদেরকে বলি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হলে আমরা কিছু একটু থিম সম্পর্কে জানা দরকার। সেটা হলো মালিকানা সত্ত্বের সাথে নিট আয়, সকল আয়গুলা যোগ এবং সকল ব্যয়গুলা বিয়োগ, সাথে উত্তোলন, আয়কর এই জাতীয় যে ইয়েগুলো আছে সেগুলো বিয়োগ। এখন দেখো এখানে তো আয়ও আছে অনেক, ব্যয়ও আছে অনেক। আমরা যদি একটু ডিপে চিন্তা করি নিট লাভের ভিতরে দেখবো অন্যান্য সকল আয়, অন্যান্য সকল ব্যয়, প্রত্যক্ষ আয়, পরোক্ষ ব্যয় সবগুলো হিসেব নিকেশের পরেই আমরা যেটা পাই সেটা হলো নিট লাভ। তাহলে যেহেতু এখানে নিট লাভ দেওয়া আছে তাহলে আমাদের আর সকল আয় যোগ করাও লাগবে না, সকল ব্যয় বিয়োগ করাও লাগবে। এখানে যোগ হবে নিট লাভ, যোগ হবে উত্তোলন বিয়োগ হবে, আয়কর বিয়োগ হবে, তারপরে মূলধনের সুদ যোগ হবে, সাধারণ সঞ্চিতি যোগ হবে, এতটুকুই। কেমন? তাহলে আমি লিখি মূলধন। মূলধন কত টাকা বলো দেখি? এই যে মূলধন আছে, এই মূলধন কত লক্ষ টাকা? 1,00,000 টাকা। আমি লিখি মূলধন 1,00,000 টাকা। দেখো মুখ নিট লাভ, নিট লাভ কত? 10,000 টাকা। 10,000 যোগ 1,10,000 টাকা। এখন দেখো এই 1,10,000 সাথে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে উত্তোলন। দেখো সরাসরি এখানে উত্তোলন দেওয়া আছে, উত্তোলন 30,000 টাকা বিয়োগ উত্তোলন, উত্তোলন 30,000 টাকা, 80,000 টাকা বিয়োগ, আমরা জানি উত্তোলনের সাথে মূলধনের সাথে শুধু উত্তোলন বিয়োগ হবে না, সাথে মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিয়োগ হবে। তাহলে আমরা লিখি বিয়োগ পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন 5,000 টাকা। তাহলে 75,000 টাকা বিয়োগ আয়কর। এই দেখো বিয়োগ, এখানে আয়কর আছে, তাহলে বিয়োগ আয়কর। আয়কর 10,000 টাকা, 65,000 টাকা যোগ মূলধনের সুদ। মূলধনের সুদ আমরা ইচ্ছা করলে মূলধনের সুদ প্রথমে যোগ করতে পারি, আবার এখানেও যোগ করতে পারি, আবার মাঝখানে যোগ করতে পারি। আমাদের ইচ্ছে মূলধনের সুদ যে এভাবে যোগ করতে হবে এমন কোনো নিয়ম নাই বা ধরা বাঁধা নাই। তাহলে মূলধনের সুদ, এখানে মূলধনের সুদ দেওয়া আছে 10% সুদ দেওয়া আছে মূলধনের সুদ।
কিন্তু এই 10% সুদ আমরা কি 65,000 টাকার উপরে নিব নাকি এই 1 লক্ষ টাকার উপরে নিব? আমি সরাসরি বলে দিই, মূলধনের সুদ সব সময় এই যে প্রাথমিক মূলধন আছে না, এই মূলধনের উপর বের করতে হবে। কখনো যোগ বিয়োগ করার পরে যে মূলধনের টাকা থাকে সেই টাকার উপর কখনো সুদ ধরা যাবে না। যদি তোমরা করো তাহলে তোমাদের হিসাব তোমাদের টিচাররা বুঝবে, তখন আর আমার কোনো দায় থাকবে না। তাহলে দেখো, মূলধনের সুদ 10,000 টাকা, 10,000 টাকা, 75,000 টাকা। এটার সাথে আমরা জানি মূলধনের সর্বশেষ যে এটা যোগ হয় সেটা হলো সাধারণ সঞ্চিতি। আমি তোমাদের সুবিধার্থে আমি মার্কিং করে রেখেছিলাম সাধারণ সঞ্চিতি 10,000 টাকা। তাহলে যোগ সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি 10,000 টাকা যোগ সর্বশেষ 85,000 টাকা। তাহলে এটাই হলো মূলধনের পরিমাণ, আর এই টাকাটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, আর এই টাকাটা হলো ঋণের বকেয়া। আজকে এতটুকুই আমাদের ক্লাসটা। পরবর্তী কোনো বোর্ড নিয়ে হাজির থাকবো ইনশাল্লাহ। যদি আজকের এই ক্লাসে কোনো তোমাদের প্রশ্ন থাকে অথবা কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে সরাসরি আমাকে কমেন্টসে জানাও, অথবা আমার ফেসবুক গ্রুপে জানাও, অথবা আমার ফেসবুক পেজে জানাও। যেখানেই জানাও আমি তোমাদের সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই আশাবাদী হয়ে আমি আজকের ক্লাসে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।